প্রিয় শিক্ষার্থীরা, এবারে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই ইউনিটের জন্য রিটেনের একটা পূর্ণাঙ্গ গাইডলাইন নেওয়ার চেষ্টা করব। ঠিক আছে? তো এখানে আমরা প্রথমে দেখতে পাচ্ছি বাংলার জন্য। বাংলার জন্য আমাদের কি করতে হবে? প্রথমে আমরা বিগত বছরের যে বাংলার যে প্রশ্নগুলো আসছে, এই প্রশ্নগুলো একটু দেখব। দেখলে ওখানে দেখবো যে ভাব সম্প্রসারণ প্রতি বছরই আসছে, সারাংশ সারমর্ম প্রতি বছর আসছে, অনুচ্ছেদ প্রতি বছরই আসছে, একটা অনুবাদ প্রতি বছরই আসছে। অনুচ্ছেদটা বি ইউনিটে বেশি আসে, তবে আমাদের এ ইউনিটেও আসতে পারে। তবে অনুবাদ, সারাংশ সারমর্ম, ভাব সম্প্রসারণ এটা প্রতি বছরই আসছে। তো এই তিনটা জিনিস তাহলে আমাদের প্রতি বছরই আসছে, তার মানে সামনের বছরও আসবে, তারপরের বছরও আসবে, এগুলো আসবেই। তিনটা থেকে হয়তো একটা বাদ দিয়ে দুইটা অন্তত আসবেই। তো কি করব আমরা? এই ধরনের যে প্রশ্নগুলো বিগত বছরে আসছে ওগুলো একটু অ্যানালাইসিস করব, পড়ব। পড়ে ওই ধরনের প্রশ্ন যদি নতুন একটা আসে যেন আমরা লিখতে পারি, এইরকম একটা ফ্রি হ্যান্ড রাইটিং এর অভ্যাস করব। মানে অল্প একটু জায়গার মধ্যে পুরো মেসেজটা দেওয়ার চেষ্টা করতে হবে। ঠিক আছে? এইরকম তোমার লেখালেখির একটা অভ্যাস করবা আর কি। তো তার জন্য কি করবা দেখো, ভাব সম্প্রসারণ এক্স কোশ্চেন অল ইউনিট, মানে যতগুলো ইউনিট আছে সবগুলো ইউনিটে যে সকল ভাব সম্প্রসারণ আসছে ওগুলো তোমরা প্র্যাকটিস করবা। ওগুলো প্র্যাকটিস করলেই হবে। এক্সট্রা হিসাবে তোমরা যেটা করতে পারো, বোর্ড প্রশ্নগুলো একটু পড়তে পারো। রিডিং লিখার দরকার নেই, জাস্ট পড়বা। পড়লে তাহলে ওই টপিকটাতে মানে কি নিয়ে আলোচনা করতেছে বা কি মেসেজ দিতে যাচ্ছে এই মেসেজটার ব্যাপারে জানতে পারবা। আর এই ভাব সম্প্রসারণ লেখার ক্ষেত্রে তিনটা অংশ দেখতে হয়। প্রথমে একটা ছোট একটা ভূমিকা দিতে হয়, তারপরে একটু বডি দিতে হয়, তারপর উপসংহার দিতে হয়। এরকম কিছু পার্ট আছে, এই পার্টগুলো তোমরা একটু লেখার চেষ্টা করবা। তারপরে গেল সারাংশ সারমর্ম। এই সারাংশ সারমর্মের কিছু নিয়ম আছে। নিয়ম হচ্ছে যেমন অল্প একটু জায়গার মধ্যে এটা শেষ করতে হবে, 2-3 লাইনের মধ্যে। তারপরে হুবহু কোনো লাইন লিখে দেওয়া যাবে না, প্রশ্নের যে লাইন দেওয়া আছে ওই লাইনগুলো হুবহু লিখা যাবে না, ওগুলাকে একটু সামারাইজ করে লিখতে হবে, এরকম আর কি। তারপরে এই যে অনুবাদ, অনুবাদের জন্য তোমরা কি করবা, বিগত বছরে ঢাকা ইউনিভার্সিটিতে যে প্রশ্নগুলো আসছে ওগুলা পড়বা, প্লাস তোমরা প্র্যাকটিসের জন্য যেটা করতে পারো, বিগত বছরে বোর্ডে আসা প্রশ্নগুলো দেখতে পারো। বিশেষ করে 25 সালে যে প্রশ্নগুলো আসছে মনে করো বিভিন্ন বোর্ডে, ওগুলো তোমরা একটু প্র্যাকটিস করতে পারো। আর নিউজ এডিটোরিয়াল, অর্থাৎ বিশেষ করে প্রথম আলো, ডেইলি স্টার এই পত্রিকাগুলোর যে এডিটোরিয়াল আছে, মানে মতামত নামে একটা পেজ থাকে না, ওই পেজটা একটু পড়ার চেষ্টা করবা। যদি বাংলায় লেখা থাকে ওই বাংলাটাকে ইংলিশ করার ট্রাই করবা, আর ইংলিশটাকে বাংলা ট্রাই করার মানে বাংলা করার ট্রাই করবা আর কি। তবে ওগুলো এখন থেকে করার দরকার নাই, মেইন পরীক্ষার ধরো 15 দিন আগ থেকে শুরু করলেই হবে। ঠিক আছে? নর্মালি দেখা যায় যে একদম শেষের দিকের কোনো একটা প্রশ্ন ওখানে তুলে দেয়। শেষের দিকের মানে হচ্ছে ধরো যেই উইকে পরীক্ষা হবে তার আগের উইকের একটা কোশ্চেন ওখানে তুলে দিতে পারে। আমাদের বেলায় 19 সালে সম্ভবত এটা ডি ইউনিটের একটা কোশ্চেনে এই কাজটা করছিল আর কি। তো এডিটোরিয়ালগুলো তুমি প্র্যাকটিসের জন্য একটু দেখতে পারো আর কি, একদম পারতেই হবে এমন কোনো কথা নাই, একটু প্র্যাকটিস করলে আর কি। তাহলে এখানে বাংলার জন্য আসলে খুব বেশি কিছু বলার নাই। আরেকটা খুবই গুরুত্বপূর্ণ যেটা আছে সেটা হচ্ছে বাংলার যে শব্দার্থ আছে, বাংলা বইটা আছে না, এই বইয়ের শব্দার্থগুলো খুব ভালো করে পড়বা। ওই শব্দার্থগুলো থেকে তোমার এখানে তুলে দিবে যে এইটা শব্দার্থ করো, বাক্য রচনা করো, এগুলো দিতে পারে। আর গ্রামার আইটেমের জন্য রিটেনেও কিন্তু গ্রামার আইটেম থাকতে পারে, যেমন 5টা বানান লিখো, 10টা বানান লিখো, ঠিক আছে, উচ্চারণ লিখো, এগুলো কিন্তু আসতে পারে, সমাস লিখো। তো এগুলো তোমরা কি করবে, এমসিকিউ এর জন্য সকল গ্রামাটিক্যাল আইটেম, মানে এমসিকিউতে তোমরা যে সকল থিওরি পড়বা ওই জিনিসগুলারই আমাদের গ্রামার আইটেমগুলো এখানে আসবে। আর এর সাথে সাথে তো তোমরা হচ্ছে বোর্ডের কোশ্চেনগুলো একটু দেখতে পারো, বাট আলাদা করে একদম সব পড়ার দরকার নেই। ওই এমসিকিউর জন্য তোমরা যে প্রিপারেশন নিবা ওই প্রিপারেশনটাই নেওয়ার সময় একটু মাথায় রাখবা যে এটা আমার রিটেনে আসলে কিভাবে অ্যান্সার করব। বিগত বছরে যে প্রশ্নগুলো আসছে দেখবা যে ওই প্রশ্নগুলো থেকেই আবার রিটেন আকারে দিয়ে দিবে। এই জন্য বিগত বছরের প্রশ্ন ভালো করে পড়বা, এমসিকিউগুলো তাদের থিওরিগুলো সহ পড়ে নিবা। আর বাংলা বইয়ের শব্দার্থগুলো রিটেনের জন্য ভালো করে পড়বা। আর হচ্ছে তোমার এই ভাব সম্প্রসারণ, সারাংশ, সারমর্ম, অনুবাদ, এই তিনটা থেকে আসবে, এগুলো একটু প্র্যাকটিস করবা। বিগত বছরের কোশ্চেন থেকে প্র্যাকটিস করবা, পাশাপাশি যে সোর্সগুলো বললাম বোর্ড থেকে, তারপরে সংবাদপত্র থেকে, এগুলো সমাধান করলেই হয়ে যাবে। বাংলার আলোচনা এতটুকুই। এরপরে চলো আমরা যাই ইংরেজিতে। ইংরেজির জন্য কি দেখব? ইংরেজিতে প্রতি বছর দেখা যায় যে ভোকাবুলারি থেকে মনে করো 5টা বা 6টা কোশ্চেন তোমার দিবে, কি বলে যে ওয়ার্ড দিবে, বলবে যে এই ওয়ার্ডগুলো দিয়ে তুমি বাক্য রচনা করো। তো ওয়ার্ডটা দিয়ে তুমি বাক্য রচনা তখনই করতে পারবা যদি তোমার ভোকাবুলারি ভালো মতো জানা থাকে। ঠিক আছে? তুমি যদি ওয়ার্ডটার মিনিংই না জানো তাহলে কেমনে বানাবা? তো তার জন্য যেটা করতে পারো সেটা হচ্ছে ওই ভোকাবুলারি প্লাস সেন্টেন্স মেকিং এর একটু প্র্যাকটিস করবা। বিগত বছরের বিভিন্ন পরীক্ষায় যেগুলো আসছে
প্লাস টেক্সট বুকের যে নিউ ওয়ার্ড আছে তোমাদের ফার্স্ট পেপারে তোমরা যখন এইচএসসিতে পড়ছো ওখান থেকে যে নতুন নতুন ওয়ার্ডগুলো আছে ওই ওয়ার্ডগুলোর একটু মিনিংগুলো জানে নিবা, নতুন নতুন বা তোমার কাছে নতুন লাগে তোমার কাছে কঠিন লাগে এরকম ওয়ার্ডগুলোর মিনিং একটু জানবা। আর বিগত বছরের এমসিকিউতে যে সকল প্রশ্ন আসছে ওই প্রশ্নগুলোতে যে নতুন নতুন ভোকাবুলারি ছিল ওগুলো একটু শিখে নিবা। বিসিএস আর মেডিকেলের জন্য এটা তো এমসিকিউর জন্য পড়বাই, ওটাই পড়বা, শুধু মাথায় যেন তোমার কি থাকে মানে একটা নতুন শব্দ বানানোর টার্গেট থাকে আর কি। যখন এমসিকিউটা পড়বা তখন যেন মাথায় থাকে যে এটা দিয়ে যদি রিটেনে একটা সেন্টেন্স বানাইতে বলে তাহলে এটা কিভাবে করব। এরপরে আসো প্যারাগ্রাফ আর এক্সপ্লেনেশন। এখানে প্যারাগ্রাফ মানে যে কোনো একটা টপিক দিবে, এটা দিয়ে এটা তোমার ফ্রি হ্যান্ড রাইটিং, এই যে ফ্রি হ্যান্ড রাইটিং লিখে রাখছি। তারপর এক্সপ্লেনেশন কোনো একটা মানে কি বলবো যে প্রবাদ বাক্য দিবে, বলবে যে ওই প্রবাদ বাক্যটা এক্সপ্লেন করো বা একটা যে কোনো কিছু দিতে পারে, এটা হচ্ছে ফ্রি হ্যান্ড রাইটিং। তার মানে যে কোনো একটা টপিকে তোমার লিখার প্র্যাকটিস করতে হবে। তো যেটা করবা বিগত বছরের যে প্রশ্নগুলো আসছে ওগুলা থেকেই তোমরা প্র্যাকটিস করার চেষ্টা করবা, ওগুলা একটু লেখার চেষ্টা করবা। ধরো ফেসবুক সম্পর্কে 5টা লাইন লিখো, তাহলে এই 5টা লাইনের মধ্যে তোমার কি থাকতে হবে, একটা টপিক সেন্টেন্স থাকতে হবে, মানে ভূমিকা থাকবে, তারপরে এটা ভালো দিক মন্দ দিক, তারপরে উপসংহার দিতে হবে, এইরকম 5টা সেন্টেন্স চুজ করবা। সেন্টেন্সগুলোর গ্রামাটিক্যাল আইটেম ঠিক থাকতে হবে। এই কয়েকটা জিনিস একটু মেনটেন করলে হয়ে যায়। তো এটা তোমরা একটু প্র্যাকটিস করবা। আর অনুবাদ, ওই যে বাংলা থেকে ইংলিশ, ইংলিশ থেকে বাংলা, দুই ক্ষেত্রে অনুবাদ আসতে পারে। এক্ষেত্রেও তোমরা কি করবা, নিউজ এডিটোরিয়ালগুলো একটু পড়বা, ঠিক আছে? ইংলিশ এডিটোরিয়ালগুলো পড়বা, ওটা বাংলা করার চেষ্টা করবা, তাহলে কিন্তু এটা তোমাদের ভালো একটা কাজে দিবে। আর এমসিকিউর জন্য যে সকল গ্রামার আইটেম পড়ছো ওই গ্রামার আইটেমগুলোই তোমার এখানে দিয়ে দিতে পারে। ধরো 5টা সেন্টেন্স দিল, দিয়ে বললো যে একটার ভয়েস চেঞ্জ করো, একটা বললো যে সিম্পল থেকে কম্পাউন্ড বানাও, তো এরকম দিতে পারে আর কি। তো তোমরা এমসিকিউর জন্য যে গ্রামার আইটেম পড়বা ওটা পড়লেই হবে ভালো মতো, খালি একটু মাথায় রাখবা যে এটা আমার রিটেনেও আসতে পারে, একটু বিস্তারিত পড়ার চেষ্টা করবা। তাহলে মূলত ইংলিশের জন্য রিটেন হচ্ছে এতটুকুই। এটা হচ্ছে বি ইউনিট বলো, সি ইউনিট বলো, যে ইউনিটই হোক, সব ইউনিটের জন্য বাংলা ইংলিশের এই একই আলোচনা। এরপরে আসা হচ্ছে ফিজিক্স। ফিজিক্সে তোমরা কি করবা, বিগত বছরের যে এমসিকিউ প্রশ্নটা আসছে এটাকে রিটেন প্রশ্ন আকারে পড়বা। এটা এমসিকিউর গাইডলাইনটাতে আমি বলছিলাম, এখানে আবার বলছি যে যেই প্রশ্নটা তোমার এমসিকিউতে আসছে ওই প্রশ্নটাই আর একটা অংশের সাথে কম্বাইন করে 2-3টা পার্ট একসাথে করে এখানে তোমার রিটেনে দিয়ে দিবে, ঠিক আছে? আর এক্স রিটেন কোশ্চেন যেগুলো অলরেডি রিটেনে আসছে এই প্রশ্নগুলো ভালো মতো সলভ করবা। আর এমসিকিউগুলোকে রিটেন মনে করে সলভ করবা, নতুন করে কোনো প্রশ্ন তোমরা সমাধান করার দরকার নাই, ওগুলা করে জীবনও কমন পাবা না ঢাকা ইউনিভার্সিটিতে। যদি কমন আসে তাহলে বিগত বছরের প্রশ্ন ব্যাংক থেকে আসবে, এর বাইরে কিচ্ছু দরকার নাই, ঠিক আছে? আর এখানে আমি কয়েকটা চ্যাপ্টার সিলেক্ট করে দিছি, যেমন চলতরিৎ, ভেক্টর, আধুনিক পদার্থবিজ্ঞান, বিশেষ করে ওই যে ভর শক্তির যে সম্পর্কটা, আর হচ্ছে তাপগতিবিদ্যা, পর্যাবৃত্ত গতি। এই 4-5টা অধ্যায় থেকে তোমার বেশিরভাগ ক্ষেত্রে কি হয়, ফিজিক্সের কোশ্চেনগুলো আসে। তো এই অধ্যায়গুলো যখন পড়বা মাথায় যেন থাকে যে এখান থেকে রিটেন প্রশ্ন আসতে পারে, এখান থেকে কিছু প্রশ্ন রিটেনের মতো করে বেশি করে সলভ করবা। ওকে, এটা ছিল হচ্ছে তোমার ফিজিক্সের জন্য। তাহলে ফিজিক্সের জন্য একমাত্র পড়াশোনা কি, বিগত বছরের প্রশ্ন ব্যাংক, এর বাইরে আর তেমন কিছু দরকার নাই। এমসিকিউর জন্য যা পড়বা রিটেনের জন্য তাই পড়া, শুধু কি করবা, প্রশ্নটাকে মনে করবা, এমসিকিউর প্রশ্নটাকে বলবা হচ্ছে রিটেন প্রশ্ন। এমন অসংখ্য এমসিকিউ প্রশ্ন আছে যেগুলো সলভ করতে করতে তোমার আধা পাতা 1 পাতা জায়গা লাগবে, ওই প্রশ্নটাই তোমার রিটেনে দিয়ে দিলে তুমি ওখানে অন্ধকার দেখবা। তো এরপরে হচ্ছে আচ্ছা আরেকটা কথা বলি, ফিজিক্সে কিন্তু তোমার যে 4টা কোশ্চেন থাকবে 4টা হয়তো পারবা না, 4টার মধ্যে 3টা পারলেই কিন্তু এনাফ, ইভেন 2টা পারলেও কিন্তু তোমার চান্স হয়ে যাবে, এত বেশি প্রেশার নেওয়ার কিছু নাই। ওইখানে ট্রাই করবা 4টা থেকে 4টা যেন অ্যান্সার করতে পারো, কিন্তু পুরো 4টা হয়তো পারবা না, একটা হয়তো একটু কঠিন দিয়ে দিবে, 3টা কোশ্চেন অ্যান্সার করতে পারলেই আমাদের একদম খুশি থাকা উচিত, একদম টপ রেজাল্ট তোমার চলে আসবে ওখান থেকে। কেমিস্ট্রির ক্ষেত্রে তোমরা কি পড়বা, বিগত বছরের বোর্ডে যে কহ প্রশ্নগুলো আসছে ওই কহগুলো পড়বা। তারপরে এমসিকিউগুলো যেগুলো বিগত বছরের ভর্তি পরীক্ষায় আসছে ঢাকা ইউনিভার্সিটিতে, তাদের থিওরিগুলো একটু বিস্তারিত পড়ার চেষ্টা করবা, ঠিক আছে? ওগুলা থেকেই তোমার প্রশ্নটা আবার দিবে। তারপরে হচ্ছে এক্স রিটেন কোশ্চেন যেগুলো আসছে এগুলো একটু পড়বা, ওদের মতো যদি আরো 2-একটা প্রশ্ন তোমার চোখের সামনে পড়ে ওগুলো তুমি একটু দেখে নিতে পারো। আর জৈব রসায়ন, এটা হচ্ছে তোমার রিটেন মানে কেমিস্ট্রি রিটেন মানে জৈব রসায়ন থেকে তুমি 3 থেকে 5 মার্ক একদম রিটেনে কমন পাই যাবা, একদম এমসিকিউ সিকিউ মিলে যদি ধরো জৈব রসায়ন থেকে তোমার প্রায় 10 মার্কের মতো থাকে। কেমিস্ট্রিতে 25-এর মধ্যে 10 মার্ক শুধু জৈব রসায়ন থেকেই থাকে, এই জন্য জৈব রসায়নটাকে একটু বেশি গুরুত্ব দিয়ে পড়তে হবে। 10 থাকে না হয়তো, বাট 8 থেকে 10-এর মতো একটা মার্কস থাকে জৈব রসায়ন থেকে সবচেয়ে বেশি। তো জৈব রসায়নের যেগুলো খুবই গুরুত্বপূর্ণ বিক্রিয়া বিগত বছর বোর্ডে বিগত বছরের মানে ভর্তি পরীক্ষায় আসছে এমসিকিউতে, ওগুলাই তোমার এখানে রিটেন আকারে দিয়ে দিবে। তো এটা একটু ভালো করে পড়লেই হবে।
এরপরে আসা হচ্ছে আমাদের বায়োলজি প্রশ্ন। বায়োলজি হচ্ছে প্রাণীর শ্রেণীবিন্যাস একটা অধ্যায় আছে, ওই অধ্যায়ের বৈজ্ঞানিক নামগুলো পড়বা, যেগুলো বিভিন্ন মানে বিভিন্ন বছরে তোমাদের এমসিকিউ এর অপশনে যে নামগুলো ছিল ওই অপশনের নামগুলো ভালো করে পড়ে নিতে হবে, তাদের বৈজ্ঞানিক নাম সহ। তারপর হচ্ছে বিভিন্ন পর্বর যে বৈশিষ্ট্যগুলো আছে, কর্ডাটা নন কর্ডাটা, সকলের বৈশিষ্ট্য তোমাদের পড়ে নিতে হবে। এরপরে হচ্ছে বৈশিষ্ট্য আর কাজ। তোমাদের যেমন ধরো C3 উদ্ভিদ, C4 উদ্ভিদের বৈশিষ্ট্য, তাদের মধ্যে পার্থক্য, নগ্নবীজি আবৃতবীজির বৈশিষ্ট্য, এইরকম বৈশিষ্ট্য আর কাজ যেগুলো আছে ওগুলাকে যখন পড়বা এমসিকিউর জন্য, সাথে একটু রিটেনের মতো করেও পড়ার চেষ্টা করবা, যে এখান থেকে 3-4টা বৈশিষ্ট্য যেন আমি মুখস্থ লিখতে পারি। তারপর হচ্ছে পার্থক্য আর লক্ষণ, বিভিন্ন রোগের লক্ষণ আছে, এই লক্ষণগুলো একটু পড়ে নিতে হবে। তারপর হচ্ছে বিগত বছরের বোর্ডে ক খতে যে প্রশ্নগুলো আসছে ওই প্রশ্নগুলো একটু ভালো করে পড়বা, আর এমসিকিউ যে এরিয়াগুলো থেকে আসছে ওই এরিয়াগুলো পড়বা, রিটেনটাও ওই এরিয়াগুলো থেকেই আসবে। ক্লিয়ার? বায়োলজির রিটেন কিন্তু হুবহু 10-এ 10 অ্যান্সার পাওয়ার মতো করার মতো প্রশ্ন আসে, তো বায়োলজির ইয়াটাতে একটু বেশি গুরুত্ব দিতে হবে, এই জায়গাগুলো পড়লেই তোমার চলবে। এরপরে আসো ম্যাথ। ম্যাথের জন্য আসলে ম্যাথটা রিটেনটা একটু কঠিন আছে, ম্যাথের এমসিকিউটা তোমার সহজ আছে কারণ বিগত বছরের প্রশ্নগুলো তুলে দেয়, কিন্তু রিটেনটা একটু ঝামেলা করে। ঝামেলা করলেও এখানে বহুপদী, বিপরীত ত্রিকোণমিতি আর যোগজীকরণ, এই 3টা অধ্যায় থেকে তুমি প্রশ্ন পাবাই, 3টার অন্তত 2টা কোশ্চেন হুবহু কমন পাবা। ও আরেকটা হচ্ছে সরল রেখা, এই স্টার দেওয়া এই 4টা অধ্যায় করবা, 4টা অধ্যায় থেকে তুমি অ্যাটলিস্ট 2টা মানে রিটেন কমন পাবা গ্যারান্টি। তাহলে তোমার পুরো বই আর রিটেনের মতো সলভ করার দরকার নাই, কিন্তু পরীক্ষার আগে তুমি এই 4টা অধ্যায়ের প্রশ্নগুলো মূল বইয়ের প্রশ্ন একদম ভালো করে সমাধান করবা। যেমন এই বহুপদী, সরলরেখা, তারপর যোগজীকরণ, এই যে ম্যাথগুলা এগুলা কিন্তু মূল বই থেকে তুলে দেয়, তোমাদের মূল বইয়ের জন্য এই অধ্যায়গুলো একটু সলভ করবা। তবে খুব বড় বড় যেই ম্যাথগুলো ওগুলো আবার সলভ করার দরকার নাই, তোমার একটু জায়গা কম কিন্তু ম্যাথগুলো ট্রিকি, এই ধরনের ম্যাথগুলো একটু সমাধান করবা, ঠিক আছে? তো এই 4টা অধ্যায় তোমরা রিটেনের জন্য সমাধান করবা, আর বাকিগুলো তোমরা যদি এনাফ এনার্জি থাকে তাহলে করবা। তবে এই ধরনের এই অধ্যায়গুলো থেকেই সবচেয়ে বেশি প্রশ্ন আসে। আর প্রশ্নের টাইপটা কেমন হবে, তোমরা ম্যাথের সমাধানটা বের করবা, করে দেখবা যে ম্যাথটা ছোট, জায়গা কম নিছে, এই ধরনের ম্যাথগুলো করবা। ছোট ছোট ম্যাথ আর বিভিন্ন পরীক্ষায় বোর্ডে আসছে, অনেকবার আসছে, এই ধরনের ম্যাথগুলো তোমরা একটু সমাধান করবা। হয়তো বইয়ের ম্যাথটা তোমরা হুবহু কমন নাও পাইতে পারো, সেক্ষেত্রে কি হবে যে ওই থিওরিগুলো তোমাদের একবার রিপিট হয়ে যাবে। এই 4-5টা অধ্যায় তোমরা কি করবা, এখান থেকে 4-5টা অধ্যায় চুজ করবা, স্টার দেওয়া প্রশ্ন অধ্যায়গুলো অবশ্যই রিটেনের মতো করে পড়তে হবে, মানে ধরো ইঞ্জিনিয়ারিং এর প্রস্তুতি যেরকম নাও একদম, ঠিক আছে? মূল বইয়ের ম্যাথগুলো ভালোভাবে ধরে ধরে করবা, যেন ওই 4টা অধ্যায় থেকে যে কোনো ম্যাথ তুমি যেন পারো, ঠিক আছে? এরপরে আসো, আচ্ছা এটা হচ্ছে আমরা এই পর্যন্তই আমাদের রিটেনের আলোচনা।